This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য 5 বছর পর শান্তিনিকেতনের পৌষ মেলা ফিরছে পূর্বপল্লীর মাঠে। নতুন উদ্যমে পৌষ মেলার আয়োজন শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের। বুধবার ম্যারাথন বৈঠকে সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের। 2019 সালে শেষবার বিশ্বভারতী এবং ট্রাস্টের আয়োজনে পৌষ মেলা হয়েছিল শান্তিনিকেতনে। আর একটা বড় খবর, কয়লাকাণ্ডে আজ আসানসোল সিবিআই আদালতে চূড়ান্ত চার্জ গঠন হতে চলেছে। আর এর আগে 3 বার পিছিয়ে যায় কয়লাকাণ্ডের চার্জ গঠন। অভিযুক্তের অসুস্থতা, মামলার জটিলতায় পিছিয়ে যায় চার্জ ফ্রেম। সিবিআইয়ের এই মামলায় 396 জন সাক্ষী, অভিযুক্ত 50 জন। কয়লাকাণ্ডে 1149 পাতার তথ্য প্রমাণ জমা দিয়েছে সিবিআই। 1374 কোটির কয়লা দুর্নীতি আদালতে প্রাথমিকভাবে জানিয়েছে সিবিআই। অভিযুক্তদের তালিকায় অন্যতম অনুপ মাঝি ওরফে লালা। গ্রেফতার হওয়া ইসিএল আধিকারিক সহ অনেকেই এখন জামিনে মুক্ত। নজর রাখবো এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবরে। বারাসত মেডিকেলের ভ্যাট থেকে দেহ উদ্ধার ঘিরে শোরগোল। কাটা দেহ উদ্ধার ঘিরে শোরগোল বারাসত মেডিকেলে। কিভাবে এলো এই দেহ খতিয়ে দেখছে পুলিশ। যদিও এ বিষয়ে বারাসত সরকারি মেডিকেল কলেজের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডল তিনি জানান যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আরো একবার জানিয়ে দিই, বারাসত মেডিকেলের ভ্যাট থেকে দেহ উদ্ধার ঘিরে শোরগোল তৈরি হয়েছে। একটা কাটা দেহ সেটা উদ্ধার হয়েছে, শোরগোল পড়েছে বারাসত মেডিকেলে। কিভাবে এই দেহ এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই দেহ এলো, কার দেহ, এখনো পর্যন্ত তদন্ত চলছে। তবে বারাসত মেডিকেলের ভ্যাট থেকে যে দেহ উদ্ধার হয়েছে তা ঘিরে শোরগোল তৈরি হয়েছে। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কার দেহ, কিভাবে এই দেহ এলো সেটাই আগে জানতে চাইবো। দেখো, মূলত যেটা জানা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা বলছেন যে অ্যানাটমিক বিল্ডিং এ স্টুডেন্টদের পড়বার জন্য বা দেখবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করানোর জন্য যে সমস্ত বেওয়ারিশ লাশ থাকে সেখান থেকে তাদের কাজ দেখানোর জন্য সেগুলো আনা হয় এবং পরবর্তীতে সেগুলো হলুদ প্যাকেটে করে সিল করে তারপর ভ্যাটে থাকে এবং সেখান থেকে ডিসপোজ করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে কোনোভাবে ওই প্যাকেট ডিস্টার্ব হয়েছে, সেখান থেকে বেরিয়ে পড়েছে। কিন্তু যে চিত্র উঠে আসে ভ্যাটের মধ্যে এরকম ভাবে হাত বা শরীরের বিভিন্ন অংশ যখন লক্ষ্য করা যায়, তখন সাধারণভাবে যারা ভ্যাট কর্মী ছিলেন, যারা এখান থেকে সাফাই কর্মী নিয়ে যাচ্ছিলেন, তারা আতঙ্কে পড়ে যান। তারা মনে করেন যে এর ভেতরে অন্য কোনো বিষয় আছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা বলছেন যে অ্যানাটমিক বিল্ডিং এর এক্সপেরিমেন্টের জন্য যে বেয়ারিশ কাজগুলো নিয়ে আসা হয় সেইগুলোই এখন ওখানে ভ্যাটের মধ্যে রাখা ছিল এবং সেগুলো সিল প্যাক থাকার কথা, কিন্তু সিল প্যাক থেকে কোনোভাবে খুলে গিয়েছে। এখন যেটা হচ্ছে, পুলিশের সহযোগিতায় ওই বডির অংশগুলোকে আলাদা করে সাফাই কর্মীদের মাধ্যমে আবার সিল প্যাক করে এখান থেকে ডিসপোজ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বেশ, বুঝলাম। অনেক ধন্যবাদ দীপঙ্কর তোমায়। দেখুন, আরো একটা বড় খবর এবার নজর রাখি। আরজি করে গাছ কাটা ঘিরে দুর্নীতির অভিযোগ উঠছে। 80 বছরের পুরনো দুটো সোনাঝুরি গাছ, সেগুলোকে কাটা নিয়ে বিতর্ক। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সোনাঝুরি গাছ তো একেবারে মূল্যবান, সেগুন গাছের সমান, এরকম দুটো গাছ কাটা হলো, কি কি বিতর্ক উঠে আসছে? রনিপা, দেখো, এই বিতর্কের মূল বিষয়বস্তু হচ্ছে যে কোনো গাছ কাটার ক্ষেত্রে বন দপ্তরের নিয়ম রয়েছে যে সেই সমস্ত গাছ কেন কাটা হচ্ছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ, সেটা যদি কোনো ব্যক্তিগত বাড়ি হয়, কোনো প্রমোটার তার নির্মাণ কাজের জন্য করছেন, বা এক্ষেত্রে আরজিকর কর্তৃপক্ষ, তাদেরকে প্রথমত চিঠি লিখে কেএমসি কে জানাতে হবে, কলকাতা পুরসভাকে, যে তারা এই গাছগুলো কেন কাটতে চাইছেন, এবং কেএমসি কে চিঠি লিখে সেটি কেএমসির মাধ্যমে বন দপ্তরের নো অবজেকশন সার্টিফিকেট আদায় করতে হবে। বন দপ্তর সেই গাছগুলি যেখানে রয়েছে সেই জায়গাটি ভিজিট করবেন, পরিদর্শন করবেন। যদি তারা মনে করেন যে হ্যাঁ, সেই গাছগুলো যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা যুক্তিযুক্ত, তাহলে বিকল্প 5টা গাছ লাগাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটো গাছের পরিবর্তে বিকল্প 5টি গাছ, এবং সেই গাছ লাগানো হয়েছে, তারপর গাছ কাটার অনুমতি। এক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি, এবং নিয়ম না মেনে কিভাবে কলকাতা পুরসভা এই মূল্যবান গাছগুলি কেটে ফেললো, কর্তৃপক্ষ বলছেন তাদের কাছে গাছ কাটার বিষয় কখনো জানানো হয়নি। ফলে সব মিলিয়ে এত মহামূল্যবান গাছ, যেগুলো প্রায় পার কিউবিক ফিটের দাম হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা, সেই গাছ কেন কেটে ফেলা হলো সেটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবং এত কিছুর পরও কেন নিয়ম না মানার যে রোগ, সেই রোগ থেকে মুক্ত হতে পারছে না
প্রশাসনিক আধিকারিকরা সেই বিষয়টি সামনে এসছে। রনিপা, বেশ সৌরভ, তুমি নজর রাখো। আরো একবার দর্শকদের জানিয়ে দিই যে সোনাঝুরি গাছ কাটা নিয়ে এবার বিতর্ক তৈরি হয়ে গেল। 80 বছরের পুরনো দুটো সোনাঝুরি গাছ কাটা নিয়ে বিতর্ক। সেগুন গাছের মতনই দামি এই সোনাঝুরি গাছগুলি। কেএমসির কর্মীরা তারা কার অনুমতিতে এই দুটো গাছ কাটলেন, বন দপ্তরের অনুমতি ছিল কিনা, এই সমস্ত প্রশ্ন তুলে সরব হয়েছেন আরজি করে সিনিয়র জুনিয়র চিকিৎসকরা। একটা গাছ কাটলে বিকল্প 5টা গাছ লাগাতে হয়। এই মুহূর্তে আরো একটা বড় খবর, মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, বোমা রাখার হুমকি বার্তা আসে বিমানবন্দরের সিআইএসএফ দপ্তরে। মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি। চলুন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সেটা বোধহয় আরো একবার বেআব্রু হয়ে গেল। কেন? কোনো অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য টাকা নেই। নিজের টোটো করে মুর্শিদাবাদ থেকে তার স্ত্রীকে চিকিৎসা করাতে আসলেন একজন বৃদ্ধ। ডানকুনিতে টোটো চার্জ করাতে দাঁড়ানোই বৃদ্ধ। মধ্যরাতে এই ঘটনার খবর পান ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শাবনাম। পুরপ্রধানের নির্দেশে ওই রোগীকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেলে পাঠানো হলো। মুর্শিদাবাদের কেতুগ্রাম, সেখানকার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছিল তার স্ত্রীর। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় স্ত্রীকে। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা সহজে মিলবে না, সেজন্য কলকাতা মেডিকেলে স্ত্রীকে ভর্তি করার সিদ্ধান্ত নিলেন উপেন ব্যানার্জি। হাত পা ফুলে যাচ্ছে, ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে, কিন্তু কিছু হচ্ছে না, আর বমি করছে, সব সময় বমি করে। কি করেন? আমি এই টোটোটা কোনো রকমে চালাই, আর কিচ্ছু করার নেই। কোনো আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করতে না পেরে সুদূর সালার থেকে, অর্থাৎ মুর্শিদাবাদের সালার থেকে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোয় চেপে রওনা দেন উপেন ব্যানার্জি। এবং গতকাল 5:30টায় তিনি টোটো ছাড়েন এবং রাত 10টা নাগাদ তিনি পৌঁছান ডানকুনিতে। আর ডানকুনিতে এসেই কিন্তু এই খবর ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই চিত্রই ধরা পড়ে। অর্থাৎ রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্যের যে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার কিন্তু আরো একবার বেহাল চিত্র ধরা পড়ে এই ডানকুনি এলাকায়। যদিও এই খবর ছড়িয়ে পড়তেই ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শাবনাম তিনি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন এবং মধ্যরাতে উপেন ব্যানার্জি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন। হুগলির ডানকুনি থেকে ক্যামেরা হাসিবুলের সাথে সনদ, TV9 বাংলা। নজর রাখবো আরো একটা খবরে, আর হাজিরা খাতা নয়। রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে এবার করা হলো নবান্ন। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য ঠিক এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তারের তরফ থেকে।